আজকের অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগতম। আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে নিউটনিয়ান মেকানিক্স অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার উপর চতুর্থ আলোচনা করব। আমি মোহাম্মদ নুরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিক্স। আজ এ অধ্যায়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, রোটেশনাল মোশন অর্থাৎ ঘূর্ণন গতি এবং মোমেন্ট অফ ইনার্শিয়া জড়তার ভ্রামক, এ দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার আলোচনা শুনবে এবং এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে। আমি একে একে আলোচনা শুরু করি। প্রথমেই ঘূর্ণন গতি অর্থাৎ রোটেশনাল মোশন কি এ সম্পর্কে আলোচনা করব। সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন এর অবস্থাকে আমরা গতি বলি। আর কোনো গতিশীল বস্তু যখন সরলরেখা বরাবর চলে তখন বস্তুটির গতিকে চলন গতি বলে। যেমন মানুষ হাঁটাচলা করে, গাড়ি চলাচল করে বা কোনো প্রাণী চলাচল করে, এগুলাকে চলন গতি বলা হয়। আবার কোনো বস্তুতে একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তবে এই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি একটি নির্দিষ্ট অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে। পৃথিবীর গতি, পৃথিবী তার নিজ অক্ষের উপরে ঘূর্ণায়মান থাকে। সাইকেলের চাকার গতি বা গাড়ির চাকার গতি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে। ঘড়ির কাঁটার গতির ক্ষেত্রে তোমরা খেয়াল করবা সেকেন্ড, মিনিট বা ঘন্টার কাঁটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে। এগুলো সবই হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। যে অক্ষের চারিদিকে বস্তুটি ঘূর্ণমান থাকে তাকে ঘূর্ণন অক্ষ বলে। আর ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণন অক্ষ সর্বদাই স্থির থাকে। আর কোনো বস্তু ঘূর্ণন হলে তার প্রতিটি কোণা নির্দিষ্ট সময়ের অবকাশে একই কোণে ঘূর্ণায়মান থাকে। কোনো একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে একটি দৃঢ় বস্তুর ঘূর্ণন গতির বর্ণনার জন্য আমরা যে সকল রাশি ব্যবহার করে থাকি সেগুলো হলো কৌণিক সরণ থিটা, কৌণিক বেগ ওমেগা এবং কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। তোমরা এই তিনটি রাশি মনে রাখবা। ঘূর্ণন গতির ক্ষেত্রে কৌণিক সরণ হচ্ছে থিটা, কৌণিক বেগ হচ্ছে ওমেগা এবং কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ কি এ বিষয় নিয়ে আমি এখন তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। কৌণিক সরণ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু বা কণা নির্দিষ্ট সময় ব্যবধানে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক সরণ বলে। ধরা যাক একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কোনো এক সময় এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছলো। এই চিত্রটি তোমরা খেয়াল করো। একটি বস্তু কণা এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে। কোনো এক সময় এ অবস্থান থেকে বস্তুটি বি অবস্থানে পৌঁছলো। এই ক্ষেত্রে বস্তুটির অবস্থানের পরিবর্তনকে আমরা দুভাবে বর্ণনা করতে পারি। নাম্বার ওয়ান, বস্তুটি বৃত্তের পরিধি বরাবর যে এ বি সরণ ঘটলো সেই এ বি সরণ ডেল এস, এটি হবে রৈখিক সরণ। এই সরণ ডেল এস বা এসকে আমরা রৈখিক সরণ বা দূরত্ব বলতে পারি। দ্বিতীয়, বস্তুটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার সাহায্যে আমরা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি। এখানে ডেল থিটা বা থিটা হলো কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ। এই থিটাকে রেডিয়ান বা ডিগ্রিতে প্রকাশ করতে পারি। আর এই থিটা বা কৌণিক সরণ এর এসআই একক হচ্ছে মূলত রেডিয়ান। তোমরা এটি মনে রাখবে। এর সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। এখন কোণকে রেডিয়ানে প্রকাশ করলে আমরা পাবো কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। এক্ষেত্রে চাপ ছিল ডেল এস, তোমরা খেয়াল করবে এই ডেল এস, এবং ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। পরবর্তীতে আমরা ডেল এস কে এস এবং আর ব্যাসার্ধ দ্বারা প্রকাশ করলে এস বাই আর লিখতে পারি। এখান থেকে এস ইকুয়াল টু আর থিটা লেখা যাবে। এখানে এস হচ্ছে সরণ বা রৈখিক সরণ, আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, আর থিটাটা হচ্ছে কৌণিক সরণ অর্থাৎ কেন্দ্র বরাবর কতটুকু সে দূরত্ব অতিক্রম করলো সেটি হচ্ছে কৌণিক সরণ। আর এই এস ইকুয়াল টু আর থিটা এটি হচ্ছে মূলত সরণ আর কৌণিক সরণের মধ্যে একটি সম্পর্ক। এবং এক্ষেত্রে যে বিষয়টি তোমরা মনে রাখবে, সরণ বা রৈখিক সরণ আর কৌণিক সরণ এর মধ্যে একটা ফ্যাক্টর হয়েছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর, এটাই তোমরা মনে রাখবে। তাহলে এস ইকুয়াল টু আর থিটা, এখানে এস হচ্ছে সরণ বা রৈখিক সরণ, আর হচ্ছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে কৌণিক সরণ। এই কৌণিক সরণ থিটার একক হচ্ছে রেডিয়ান।
আর কৌণিক সরণের মাত্রা নেই, কারণ এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে চাপ বাই ব্যাসার্ধ, চাপ এটাও দূরত্ব, ব্যাসার্ধ এটা দূরত্ব, একই জাতীয় রাশির অনুপাত, এই জন্য কৌণিক সরণের কোনো মাত্রা থাকবে না, এটি তোমরা মনে রাখবে। এরপরে রেডিয়ান সম্পর্কে আমি আলোচনা করব। রেডিয়ান কি তোমরা জানো, ক্লাস 9 অথবা 10-এ তোমরা এ সম্পর্কে পড়েছো, তারপরও এখানে আমার আলোচনা করতে হবে, কারণ এই বিষয় সম্পর্কে তোমাদের কিছু অবজেক্টিভ অথবা বেসিক কিছু ধারণা রাখতে হবে। রেডিয়ান কোণ কি? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বা 1 রেডিয়ান বলে। এখন কোন বস্তু যদি সম্পূর্ণ বৃত্তাকার পথে একবার ঘুরে আসে, তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু আমরা এই রেডিয়ান কোণের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারবো চাপ বাই ব্যাসার্ধ। পরবর্তীতে এই কোণ থিটা ইকুয়াল টু চাপ এস ব্যাসার্ধ আর। পরবর্তীতে থিটা ইকুয়াল টু এক্ষেত্রে বৃত্তের পরিধি এস এর পরিবর্তে রৈখিক সরণ 2 পাই আর, আর বৃত্তের ব্যাসার্ধ আর এখানে আমরা এভাবে লিখতে পারি। পরবর্তীতে এক্ষেত্রে এই আর এবং এই আর যদি আমরা বাদ দেই বা কাটাকাটি করে ভাগ করি, তাহলে এখানে থাকবে 2 পাই রেডিয়ান। তাহলে এক্ষেত্রে দেখা গেল পূর্ণ একবার ঘূর্ণনের জন্য থিটা ইকুয়াল টু কি হবে? 2 পাই রেডিয়ান। এটি একটি সূত্র তোমরা মনে রাখবে। আবার বৃত্তাকার পথে একবার ঘুরে আসা আর বৃত্তের কেন্দ্রে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করা, এই দুটি বিষয়ে একই কথায়। সুতরাং একবার ঘূর্ণন সমান সমান 1 রেভলিউশন সমান সমান 2 পাই রেডিয়ান, আর 2 পাই রেডিয়ান একবার ঘূর্ণনের জন্য সেটিকে আমরা 360 ডিগ্রিতে প্রকাশ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের 2 পাই রেডিয়ান সমান সমান তাহলে আমরা লিখতে পারবো 360 ডিগ্রি, অতএব 1 রেডিয়ান সমান সমান 360 ডিগ্রি ভাগ 2 পাই, অতএব এখান থেকে আমরা 1 রেডিয়ান সমান সমান লিখতে পারবো 57.3 ডিগ্রি। এটি হচ্ছে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক, এটিও তোমরা মনে রাখবে, এটিও পরীক্ষায় এসে থাকে। তাহলে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কি? 1 রেডিয়ান সমান সমান 57.3 ডিগ্রি। এরপরে আলোচনা করব কৌণিক বেগ কি এ সম্পর্কে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো কণার সময়ের সাথে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে, আর কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। মনে করি ডেল টি সময় ব্যবধানে কোনো বস্তুর কৌণিক সরণ ডেল থিটা হলে কৌণিক বেগ হবে ওমেগা ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি। এখানে আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদের এটা দেখানোর চেষ্টা করেছি, এটা আমি বিস্তারিত বর্ণনা করব। তাহলে একটি বস্তু কণা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটা বিন্দুতে, ডেল টি সময়ের ব্যবধানে একটি অবস্থানের পরিবর্তন হলো, তখন তার কৌণিক সরণ যদি ডেল থিটা হয়, সেক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা সমান সমান হবে ডেল থিটা বাই ডেল টি। সেটি কিভাবে? ওমেগা ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি, এটি সমীকরণ আকারে আমরা লিখতে পারি। পরবর্তীতে এই ওমেগা ইকুয়াল টু আমরা এই ডেল থিটাকে ডেল টির সাপেক্ষে যখন আমরা পরিবর্তন করব, তখন এটাকে ডিটি অফ থিটা অর্থাৎ অন্তরীকরণ সূত্রের মাধ্যমে এটাকে লেখা যায়। কিভাবে? ডিটি অফ থিটা অর্থাৎ কৌণিক সরণের অন্তরক, এটাই হচ্ছে মূলত কৌণিক বেগ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের অন্তরককেও কৌণিক বেগ বলে, এভাবে সংজ্ঞা দিলেও হবে। সুতরাং বস্তু একক সময় বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাই কৌণিক বেগের মান বা কৌণিক দ্রুতির পরিমাণ, এটি তোমরা মনে রাখবে। এরপরে এখান থেকে আরো কিছু বিষয় তোমাদের মনে রাখতে হবে। পর্যায়কাল, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসতে বস্তুটির যে সময়ের প্রয়োজন বা যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে, আর পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আর সেই টি পর্যায়কাল এর ক্ষেত্রে কৌণিক বেগের মধ্যে একটি সম্পর্ক, এটি দিয়ে অঙ্ক প্রয়োজন হয়। এরপরে কম্পাঙ্ক কি, এটি তোমাদের মনে রাখবে। বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে, আর এই কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/t তোমরা জানো। আর এখান থেকে আমরা কম্পাঙ্ক এবং পর্যায়কাল ও কৌণিক বেগের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করব। সেটি কি? দেখো, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2 পাই/t, আর 1/t এর পরিবর্তে আমরা জানি f, তাহলে এক্ষেত্রে আমরা 2 পাই 1/t এর পরিবর্তে f বসিয়ে দিলাম। আবার f ইকুয়াল টু ঘূর্ণন সংখ্যায় যদি আমরা প্রতি সেকেন্ডে কতগুলো ঘূর্ণন দেয় সেটাকে লিখি, তাহলে 2 পাই n/t। তাই n/t যখন প্রতি সেকেন্ডে কতগুলো ঘূর্ণন দেবে তখন এই সূত্র ইউজ করব। আর প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা যদি বলা থাকে তাহলে এই সূত্র 2 পাই f দ্বারা ইউজ করব অঙ্ক করার ক্ষেত্রে। আর যদি পর্যায়কাল বা
টাইম পিরিয়ড বলা থাকে তখন ওমেগা 2π/t দিয়ে আমরা অঙ্ক করব, অথবা যদি কৌণিক সরণ বলা থাকে সেক্ষেত্রে ওমেগা d/dt এই সূত্র দিয়েও আমরা অঙ্ক করতে পারবো। তাহলে এই বিষয়গুলো তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। এরপরে আসি কৌণিক বেগের একক কি। তাহলে যেহেতু কৌণিক বেগের জন্য θ/t, তাহলে থিতার একক আমরা জানি রেডিয়ান, টি সময়ের একক, তাহলে কৌণিক বেগ ওমেগার একক হবে রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের মাত্রা কি হবে, যেহেতু থিতার একক রেডিয়ান ছিল কিন্তু তার মাত্রা ছিল না, তাহলে এই ক্ষেত্রে কৌণিক বেগের মাত্রা হবে T−1 বা 1/t। তাহলে কৌণিক বেগের মাত্রা কি হবে, T−1। আশা করি এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। এরপরে আমি এই কৌণিক বেগ এর একটি চিত্রের মাধ্যমে তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো, কৌণিক বেগ রৈখিক বেগের মধ্যে সম্পর্ক আছে, এটি আমি একটু পরে আলোচনা করব। এখানে দেখো, এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি বস্তুকণা গতিশীল আছে। এই ক্ষেত্রে যদি পরিধি বরাবর সরণ এস হয় আর কেন্দ্র বরাবর সরণ যদি থিটা হয়, তাহলে থিটা s/r অর্থাৎ চাপ বাই ব্যাসার্ধ। এক্ষেত্রে s/r থিটা, যেটি আমি ইতিপূর্বে আলোচনা করেছি। এটা ছিল আরটা ছিল বৃত্তের ব্যাসার্ধ। কৌণিক বেগ ওমেগা v/r, আর এই ক্ষেত্রে ওমেগা 2πf, যেটা আমি মাত্র তোমাদের এখানে আলোচনা করেছি। তাহলে এই বিষয়গুলো তোমরা মনে রাখবে, অঙ্ক করার জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় তোমাদের। এখন আমি এই কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে দেখাবো। কৌণিক বেগ ও রৈখিক বেগের ক্ষেত্রে সম্পর্কের জন্য প্রথমে আমাদের যেটি বিবেচনার বিষয়, একটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি বস্তু বা কণাকে গতিশীল থাকতে হবে, আর সেই গতিশীল বস্তু কণার কৌণিক সরণ থিতা এবং তার রৈখিক সরণ যদি এস হয়, সেক্ষেত্রে আমরা জানি ইতিপূর্বে আমি আলোচনা করছি এইমাত্র s/r থিটা। এখানে আর ছিল বৃত্তাকার পথের ব্যাসার্ধ, কোন অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান থাকবে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর থিটা হয়েছে কেন্দ্র বরাবর কি পরিমাণ সরণ ঘটে অর্থাৎ কৌণিক সরণ, এবং এস ছিল সে পরিধি বরাবর সরণ অর্থাৎ রৈখিক সরণ। এই ক্ষেত্রে আমরা এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ করলে কি পাবো সেটি বাম পক্ষকে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে এস এর অন্তরীকরণ করলে d/dt হবে, এবং থিতার থিতার অন্তরীকরণ করলে হবে d/dt। পরবর্তীতে আমরা এখান থেকে যেটি কাজ করব, d/dt এর পরিবর্তে আমরা জানি ভি, সেটি আমরা লিখে দিলাম, এবং আর এটি কনস্ট্যান্ট বৃত্তের ব্যাসার্ধ নির্দিষ্ট হওয়ার জন্য এটিকে আমরা পিছনে নিয়ে গেলাম, তাহলে থাকবে d/dt। আর এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো v/r ওমেগা। কেন, একটু আগে আমি পড়েছি কৌণিক বেগ ওমেগা d/dt, অর্থাৎ কৌণিক সরণের অন্তরককে কৌণিক বেগ বলে। তাহলে এখানে v/r ওমেগা আমাদের একটি সম্পর্ক, যেটি ভি হচ্ছে এখানে রৈখিক বেগ বা বেগ, এবং আর হচ্ছে ওই বৃত্তাকার পথে বা ঘূর্ণনশীল অক্ষের ব্যাসার্ধ, এবং ওমেগা হচ্ছে এখানে কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, এক্ষেত্রে একটা ওই বৃত্তাকার পথে বা কোন অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান থাকে সেই অক্ষের ব্যাসার্ধের ফ্যাক্টর এখানে, অর্থাৎ এখানে রৈখিক বেগ ব্যাসার্ধ ইনটু কৌণিক বেগ, এটা লেখা যায়। রৈখিক বেগের মতো কৌণিক বেগও একটি ভেক্টর রাশি। আমরা জানি বেগ একটি ভেক্টর রাশি, তাহলে কৌণিক বেগও একটি ভেক্টর রাশি, একটা নির্দিষ্ট দিকে হয়, অর্থাৎ ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, সেটি আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করব, এখানে আমরা অক্ষের সাপেক্ষে যদি হিসাব করি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে আমরা কোন দিকে ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছি, তাহলে দেখা যাবে এক্স থেকে ওয়াই অক্ষের দিকে ঘোরালে এটি জেড বরাবর যাবে। এটা ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে এটার দিক আমরা নির্ণয় করতে পারি। বৃত্তের কেন্দ্রে অবিলম্বভাবে একটি ডানহাতি স্ক্রুকে স্থাপন করে বৃত্তাকার পথে বস্তুটি যেদিকে ঘূর্ণায়মান থাকে বা যেদিকে ঘুরে, সেই ক্রমে যদি আমরা স্ক্রুটিকে ঘুরাই, এই ক্ষেত্রে স্ক্রুটি যে দিকে যাবে সেই দিকে হবে মূলত কৌণিক বেগের দিক, এটি তোমরা মনে রাখবে। এরপরে আরেকটি নতুন টপিক, সেটি হচ্ছে কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি। কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল কোনো কণা যে কোনো সময় ব্যবধানে প্রতি একক সময়ে কৌণিক বেগের যে পরিবর্তন হয় তাকে কৌণিক ত্বরণ বলে, আর এই কৌণিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। ধরা যাক ডেলটি সময় ব্যবধানে কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তন ডেল ওমেগা যদি হয়, তাহলে কৌণিক ত্বরণ আলফা = ডেল ওমেগা বাই ডেল টি হবে। সেই ক্ষেত্রে
একটি লাঠিমের ঘূর্ণন বা একটি বৈদ্যুতিক পাখার ঘূর্ণন বা একটি ঘড়ির কাঁটার ঘূর্ণনকে আমরা বিবেচনা করতে পারি। সেই ক্ষেত্রে ওমেগা সমান সমান আমরা কৌণিক বেগের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি, ডেল থিটা বাই ডেল টি। আর এক্ষেত্রে ওমেগার যে পরিবর্তন, সেই পরিবর্তনকে এটাকে যদি ডেরিভেটিভ করা হয় আরেকবার, অর্থাৎ কৌণিক বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, তখন হয়ে যাবে আলফা ইকুয়াল টু ডেল ওমেগা বাই ডেল টি। তাহলে এই আলফাটা হবে মূলত এখানে কৌণিক ত্বরণ, আর ডেল ওমেগা হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন সময় সাপেক্ষে, এই জন্য ডেল টি। পরবর্তীতে আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি, আলফা ইকুয়াল টু ডি ডিটি অফ ওমেগা, অর্থাৎ এটা কি সময় সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ বা ব্যবকলন করি কাকে, কৌণিক বেগকে, তাহলে আমরা কৌণিক ত্বরণ পেয়ে যাব। তার অর্থ আমরা এই সংজ্ঞাটাকে এইভাবে দিতে পারি, সময় সাপেক্ষে কৌণিক বেগের অন্তরককে কৌণিক ত্বরণ বলে, অর্থাৎ ডি ডিটি অফ ওমেগা এটি হচ্ছে কৌণিক বেগের অন্তরক, আর কৌণিক বেগের অন্তরক হবে কৌণিক ত্বরণ আলফা। এভাবেও এই সংজ্ঞাটি তোমরা মনে রাখতে পারো। কৌণিক ত্বরণ আলফার একক হবে কৌণিক বেগের একক বাই সময়ের একক। কৌণিক বেগের একক তোমরা জানো রেডিয়ান পার সেকেন্ড, আর সময়ের একক সেকেন্ড, তাহলে কৌণিক ত্বরণের একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আর কৌণিক ত্বরণের মাত্রা হবে কৌণিক বেগের মাত্রা ভাই সময়, তাই কৌণিক বেগের মাত্রা ছিল টি ইনভার্স 1 ভাগ টি, তাহলে হবে টি ইনভার্স 2। এটি তোমরা মনে রাখবে। এরপরে আলোচনা করব ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি। আমরা জানি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো কণার যে কোনো মুহূর্তের বেগ বা রৈখিক বেগ ভি এবং কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা। একটু আগেই তোমাদের এটি পড়িয়েছি। দেখো, একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, সেক্ষেত্রে কৌণিক সরণ যদি থিটা হয়, সেই ক্ষেত্রে কৌণিক বেগ হবে ওমেগা নির্দিষ্ট সময়ের জন্য। আর সেই ক্ষেত্রে রৈখিক বেগ বৃত্তের পরিধি বরাবর ভি যদি হয়, সেক্ষেত্রে ভি ইকুয়াল টু আর ওমেগা। এখান থেকে আমরা এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে সময় সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি পাবো সেটি খেয়াল করো। এই ভি কে অন্তরীকরণ করলে ডি ডিটি অফ ভি এবং আর ওমেগাকে অন্তরীকরণ ডি ডিটি অফ আর ওমেগা পাবো। পরবর্তীতে এখান থেকে ডি ডিটি অফ ভির পরিবর্তে আমরা এ লিখতে পারি, কারণ আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু ডি ডিটি অফ ভি, অর্থাৎ সময় সাপেক্ষে বেগের অন্তরক হচ্ছে ত্বরণ। আর এক্ষেত্রে আর হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে পিছনে নিয়ে গেলাম, এবং ডি ডিটি অফ ওমেগা যেটি একটু আগে তোমাদের পড়াইছি, যে সময় সাপেক্ষে কৌণিক বেগের অন্তরক হচ্ছে কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু ডি ডিটি অফ ওমেগা, এটা আমরা জানি। তাহলে আমরা দেখলাম এ ইকুয়াল টু আর আলফা, কেন, এ হচ্ছে ত্বরণ বা রৈখিক ত্বরণ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কোন ওই অক্ষের ব্যাসার্ধ বা যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, এবং ডি ডিটি অফ ওমেগার পরিবর্তে কৌণিক বেগের অন্তরকে আলফা আমরা লিখতে পারি। তাহলে কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণ বা ত্বরণের মধ্যে সম্পর্ক আমরা পাব এ ইকুয়াল টু আর আলফা। এখানে এ হচ্ছে ত্বরণ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। এই কৌণিক ত্বরণও একটি ভেক্টর রাশি, তারও একটি নির্দিষ্ট দিক আছে। তাহলে এটা হবে ওই রৈখিক বেগের মতো। কিভাবে এটা নির্ণয় করা যায় তোমরা একটু খেয়াল করো। এখানে আমি একটি ডানহাতি স্ক্রু নিয়ম দেখিয়ে দিয়েছি, যে বৃত্তের ব্যাসার্ধ বরাবর একটি ডানহাতি স্ক্রুকে নিয়ে আমরা যদি এই স্ক্রুকে ঘোরাতে থাকি, সেক্ষেত্রে দেখা যাবে এই স্ক্রুটি আমরা এই অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাবে এটি এই দিকে উপরের দিকে হবে। আর যদি এটা ক্লকওয়াইজ ঘোরাই, সেক্ষেত্রে এটার দিক হবে নিচের দিকে। রৈখিক বেগের ক্ষেত্রে ওই একই কথা, যে বৃত্তাকার পথে এভাবে ঘোরাতে থাকবো বৃত্তের কেন্দ্র বরাবর, সেক্ষেত্রে দেখা যাবে ডানহাতি স্ক্রুর জন্য ঘোরানোর জন্য এটি যেদিকে অগ্রসর হবে সেদিকেই ছিল রৈখিক বেগের দিক, কৌণিক বেগের দিকও একই। তাহলে আমরা এখানে কিভাবে এটাকে মনে রাখবো, যে বৃত্তের কেন্দ্রে অবিলম্ব বরাবর একটি ডানহাতি স্ক্রুকে স্থাপন করে বৃত্তাকার পথে এই স্ক্রুটিকে আমরা ঘোরাবো, যেদিকে অগ্রসর হবে সেই দিকটি হবে মূলত কৌণিক ত্বরণের দিক। তবে এটি আমরা ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরালে যেদিকে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে তার ঠিক বিপরীত দিকে এই স্ক্রুটি যাবে, এবং কৌণিক ত্বরণ বা কৌণিক বেগের দিকও তখন পরিবর্তন হবে। এক কথায় মনে রাখবা, এক্স এবং ওয়াই অক্ষের তলে যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরানো হয়, তাহলে এটা যাবে ভিতরের দিকে কৌণিক বেগ বা কৌণিক ত্বরণের দিক। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়, এক্ষেত্রে কৌণিক বেগ বা কৌণিক ত্বরণের দিক হবে উপরের দিকে, অর্থাৎ জেড অক্ষ বরাবর। ঘূর্ণন গতির যে 3টি গুরুত্বপূর্ণ বিষয়, কৌণিক সরণ, কৌণিক বেগ ও কৌণিক ত্বরণ সম্পর্কে তোমরা এই বিষয়গুলা মনে রাখবে।
তাহলে তোমাদের এখান থেকে যে কোনো কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। এরপরে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে, মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক সম্পর্ক। আমরা জানি কোনো বস্তুর গতি তথা বেগের পরিবর্তনকে বাধা দেওয়ার প্রায়শ হচ্ছে জড়তা, আর জড়তার পরিমাপ হচ্ছে বস্তুর ভর। কোনো একটি দৃঢ় অক্ষের সাপেক্ষে ঘূর্ণনত একটি বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনে বাধা দেওয়ার প্রায়শই হচ্ছে মূলত ওই বস্তুর জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামককে এইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, কোনো দৃঢ় অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে এদের প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে। মূলত জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষের অবস্থান, দৃঢ় বস্তুর আকৃতি এবং ঘূর্ণন অক্ষ থেকে ভরের বন্টন ও দূরত্বের উপর নির্ভর করে। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, অবজেক্টিভের জন্য প্রয়োজন হয়। কি জড়তার ভ্রামক কি কি বিষয়ের উপর নির্ভরশীল? তাহলে তোমাকে বলতে হবে জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভরশীল, জড়তার ভ্রামক দৃঢ় বস্তুর আকৃতির উপর নির্ভরশীল, জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষ থেকে ভরের বন্টন অর্থাৎ ভরের যে বিভাজন এবং ওই অক্ষ থেকে ওই কেন্দ্রীভূত ভরের যে দূরত্ব এই বা ব্যাসার্ধ বা লম্ব দূরত্বের উপর নির্ভরশীল। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। ধরি এম ভরের একটি দৃঢ় বস্তু এবি অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। উক্ত বস্তুটি m1 m2 m3 mn প্রভৃতি বরে অনেকগুলো বস্তু কণার সমষ্টি এবং এবি অক্ষ থেকে এদের লম্ব দূরত্ব যথাক্রমে r1 r2 r3 rn প্রভৃতি। এখানে তোমরা খেয়াল করলে লক্ষ্য করবে, একটি এম ভরের বস্তু এবি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান আছে বা এবি একটি দৃঢ় অক্ষের সাপেক্ষে এম ভরের বস্তুটি ঘূর্ণনশীল আছে। বিন্দুর ভর হচ্ছে m1, অপর একটি বিন্দুর ভর হচ্ছে m2 এবং আরেকটি বিন্দুর ভর m3। এভাবে অসংখ্য n সংখ্যকের জন্য ভর পুঞ্জীবিত আছে। আর m1 যে বিন্দুটি বিবেচনা করেছি ওই দৃঢ় এবি অক্ষ থেকে তার দূরত্ব হয়েছে r1, আর m2 যে বিন্দু ভর আমরা কল্পনা করেছি সেই ওই এবি অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে r2 এবং m3 যে বিন্দু ভর আমরা কল্পনা করেছি সেই এবি অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে r3। এখন এইরকম যদি n সংখ্যক ভরের জন্য আমরা যদি দূরত্ব rn বিবেচনা করি তাহলে আমরা এই ক্ষেত্রে এই প্রথম m1 কণার জন্য আমরা যে জড়তার ভ্রামক সেটি পাবো m1 r1 স্কয়ার, দ্বিতীয় কণার জন্য সেই জড়তার ভ্রামক পাবো m2 r2 স্কয়ার, তৃতীয় কণার জন্য জড়তার ভ্রামক পাবো m3 r3 স্কয়ার এবং nতম কণার জন্য জড়তার ভ্রামক পাবো mn rn স্কয়ার। এই ক্ষেত্রে সম্পূর্ণ কণার জন্য আমরা এটা কি যদি ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান থাকে সেই ক্ষেত্রে সম্পূর্ণ কণার জন্য আমরা এম ভরের বস্তুটি এবি অক্ষের সাপেক্ষে যদি ঘূর্ণায়মান থাকে তাহলে তার সম্পূর্ণ কণার জড়তার ভ্রামক হবে I = m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস প্লাস mn rn স্কয়ার। কারণ এই সম্পূর্ণ কণার জড়তার ভ্রামকই হবে মূলত ওই প্রতিটি কণার ভর এবং তাদের ওই অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। পরবর্তীতে এখান থেকে আমরা এই সমীকরণটিকে আমরা লিখতে পারবো I = summation of mi ri স্কয়ার। এখানে i এর মান যদি আমরা 1 বসাই তাহলে প্রথম কণার জড়তার ভ্রামক, i এর মান যদি 2 বসাই তাহলে দ্বিতীয় কণার জড়তার ভ্রামক, 3 বসালে তৃতীয় কণার, 4 বসালে চতুর্থ কণার জড়তার ভ্রামক, এভাবে আমরা পাবো। আর এই সমীকরণটিকে আমরা অঙ্ক করার জন্য ব্যবহার করব I = m r স্কয়ার। তাহলে এখানে I হচ্ছে জড়তার ভ্রামক, m হচ্ছে সম্পূর্ণ কণার ভর এবং r হচ্ছে লম্ব দূরত্ব বা ব্যাসার্ধ। এই লম্ব দূরত্বের পরিবর্তে আমরা এখানে যদি চক্রগতির ব্যাসার্ধ কে ব্যবহার করি তাহলে সম্পূর্ণ কণার জন্য জড়তার ভ্রামক I = m k স্কয়ার হবে। এখানে I জড়তার ভ্রামক, m হচ্ছে সম্পূর্ণ কণার ভর এবং k হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এই চক্রগতির ব্যাসার্ধ নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। তাহলে তোমরা এখানে তিনটা বিষয় মনে রাখবে যে প্রতিটি কণার ভর এবং প্রতিটি কণার লম্ব দূরত্বের বর্গের গুণফল করব এবং প্রতিটি কণার জন্য এইভাবে
কণার ভর এবং লম্ব দূরত্বের বর্গ করে তাদের যোগফল বা সমষ্টি করব, সেটা হবে সম্পূর্ণ কণার জড়তার ভ্রামক। আর সেই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক সূত্র হবে I = mr²। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, অথবা I = mk²। এই সূত্র দিয়ে অঙ্ক করব যখন চক্রগতির ব্যাসার্ধ বলা থাকবে। তাহলে এখন চক্রগতির ব্যাসার্ধ কি এ সম্পর্কে আমি আলোচনা করব। চক্রগতির ব্যাসার্ধ কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তু কণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তু কণার লম্ব দূরত্বকেই মূলত চক্রগতির ব্যাসার্ধ বলে। আর এই চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি। এখানে আমি দুটি চিত্রের মাধ্যমে তোমাদের দেখাই। দেখো, একজন বালক একটা চরকা বা চরকার উপরে ঘুরতেছে, তাহলে দেখা যাবে ওই চরকাটা একটি নির্দিষ্ট অক্ষর সাপেক্ষে ঘুরতেছে। তাহলে দেখা যাবে এই যে অনেকগুলো বিন্দু আছে, এর দূরত্ব যথাক্রমে 1 মিটার, 2 মিটার, 3 মিটার বিভিন্ন হতে পারে। এই ক্ষেত্রে সম্পূর্ণ কণার যে বস্তুটির ভর একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যদি যায়, তাহলে ওই বস্তুটির যে জড়তার ভ্রামক হবে, আর সেই ক্ষেত্রে এই বস্তুর জড়তার ভ্রামক যদি পরস্পর সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে ওই কেন্দ্রীভূত বস্তুকণার যে লম্ব দূরত্ব হবে, সেই লম্ব দূরত্বটি হবে মূলত চক্রগতির ব্যাসার্ধ। আমি আরেকটি চিত্রের মাধ্যমে দেখাই। দেখো, একটা বস্তু এভাবে ঘুরতেছে বিভিন্ন রোটেশনে। এক্ষেত্রে দেখা যায় বস্তুটি অসংখ্য কণার সমষ্টি এবং প্রতিটি কণার নির্দিষ্ট ভর আছে এবং অক্ষ থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব আছে। এই অবস্থায় এই বস্তুটি একটা জড়তার ভ্রামক হবে। আর এই জড়তার ভ্রামক যদি সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান হয় এবং একটি নির্দিষ্ট বিন্দুকে ভর যদি কেন্দ্রীভূত করা যায়, তাহলে ওই অক্ষ থেকে ওই কেন্দ্রীভূত কণার যে লম্ব দূরত্ব, সেটি হবে মূলত চক্রগতির ব্যাসার্ধ। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চক্রগতির ব্যাসার্ধ ও জড়তার ভ্রামকের একক ও মাত্রা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসি জড়তার ভ্রামকের একক। যেহেতু জড়তার ভ্রামকের রাশিমালা ছিল I = mr², m ছিল ভর এবং r ছিল দূরত্ব, তাহলে এর একক হবে kg/m², আর এর মাত্রা হবে ml²। আর এটি একটি স্কেলার রাশি, কারণ একটা নির্দিষ্ট কোনো দিক নেই, অল টাইম এটা দিক পরিবর্তন হয়। এরপর আসি চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ যেহেতু এটা দূরত্ব, তাহলে এর একক হবে মিটার, আর এর মাত্রা হবে এল, আর এটিও একটি স্কেলার রাশি, কারণ দূরত্ব এটি নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে এই যে জড়তার ভ্রামক এবং চক্রগতি সম্পর্কে আমি আলোচনা করলাম, এই বিষয়গুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এরপরে এই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ সম্পর্কে অনেক কোশ্চেন পরীক্ষা আসে, সে সম্পর্কে কিছু তোমাদের আমি চিত্র উপস্থাপন করব। এই চিত্রগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং এগুলা বোঝার চেষ্টা করবে। এখানে আমি 9টি চিত্র ইউজ করেছি। এই চিত্রগুলোর কিভাবে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে সেগুলো এখানে চিত্রের মাধ্যমে উল্লেখ করা আছে, তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। তাহলে এই যে প্রথম বস্তুটি, এই প্রথম বস্তুটি হচ্ছে একটি সরু ও সুষম বৃত্তের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমন করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আর সেই ক্ষেত্রে জড়তার ভ্রামকের রাশিমালাটা কি হবে তোমরা খেয়াল করলেই এখানে দেখতে পাবে ml²/12। এবং দ্বিতীয় আরেকটি চিত্র দেওয়া আছে, সেটি তোমরা খেয়াল করো। একটি সরু ও সুষম বৃত্তের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক কি হবে, সেই জড়তার ভ্রামকের রাশিমালাটা হবে ml²/3। এভাবে তোমাদের এখানে টোটাল 9টি চিত্র দেওয়া আছে। তোমাদের পাঠ্য বইয়ে এই চিত্রগুলোও দেওয়া আছে, সেক্ষেত্রে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ উভয় দেওয়া আছে। তোমরা এগুলা দেখে নিবে বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য এবং অবজেক্টিভ পরীক্ষার জন্য এই জড়তার ভ্রামক বস্তুগুলোর জন্য এবং চক্রগতির ব্যাসার্ধ জানতে হবে। আশা করি তোমরা এই বিষয়গুলো অবশ্যই তোমার পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে এগুলা আত্মস্থ করবে। সর্বশেষ আজকে জড়তার ভ্রামক সম্পর্কে দুটি সূত্র আছে, সেই সূত্র দুটি নিয়ে আলোচনা করব। জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য। জড়তার ভ্রামক সম্পর্কে দুটি উপপাদ্য রয়েছে, যা নিম্নরূপ। নাম্বার 1, জড়তার ভ্রামক সম্পর্কিত প্রথম উপপাদ্য লম্ব অক্ষ উপপাদ্য। কোনো সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টি হবে ওই দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে এবং পাতের অবিলম্বগামী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান, অর্থাৎ IZ = IX + IY। এটি হচ্ছে লম্ব অক্ষের উপপাদ্যের সূত্রের
ম্যাথমেটিক্যাল টার্ম, এটি দিয়ে অবজেক্টিভ অঙ্ক করতে হয়। এটি আমি একটি চিত্রের মাধ্যমে বিষয়টিকে তোমাদের দেখাচ্ছি যে একটি সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষ এক্স এবং ওয়াই দেওয়া আছে এবং এই পাতের জড়তার ভ্রামক এক্স অক্ষের জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষ পরস্পর লম্ব হয়, তাদের জড়তার ভ্রামক আই এক্স এবং আই ওয়াই হবে। আর এই আই এক্স এবং আই ওয়াই এর জড়তার ভ্রামকের সমষ্টি হবে ওই পাতের অক্ষ ছেদ বিন্দু দিয়ে এবং লম্বগামী বা অবিলম্বগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জেড অক্ষের জড়তার ভ্রামক আই জেড এর সমান। তাহলে এখানে মূল যে বিষয়টি তোমরা এইভাবে মনে রাখবে যে এক্স এবং ওয়াই অক্ষ পরস্পর লম্বভাবে অবস্থিত এবং এই দুই অক্ষের সাপেক্ষে ওই একই সমতলে আরেকটি অবিলম্বগামী অক্ষ জেড অক্ষ কল্পনা করা হলে তাহলে এই জেড অক্ষের জড়তার ভ্রামক আই জেড হবে এক্স অক্ষের জড়তার ভ্রামক আই এক্স এবং ওয়াই অক্ষের জড়তার ভ্রামক আই ওয়াই এর সমষ্টির সমান। এবং আরেকটি সূত্র আছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ও বস্তুর ভর কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। এই সূত্রটি পরীক্ষায় আসে। আর এই ক্ষেত্রে এটির ম্যাথমেটিক্যাল টার্ম হবে এই সমান্তরাল অক্ষের উপপাদ্যের জন্য আই ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ স্কয়ার। এই অক্ষের উপপাদ্যর সূত্রটিকেও আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদের এখানে দেখিয়ে দেব। খেয়াল করো, এখানে দুইটি অক্ষ জেড অক্ষ দেখানো হয়েছে, এটা এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, তবে দুইটি অক্ষ পরস্পর সমান্তরালভাবে অবস্থান করতে হবে। আর এই লম্ব উপপাদ্যে ছিল দুইটি অক্ষ পরস্পর লম্বভাবে অবস্থিত ছিল, সেই ক্ষেত্রে ওই অক্ষের কেন্দ্র দিয়ে বা ছেদ বিন্দু দিয়ে আরেকটি অক্ষ আমরা অবিলম্বভাবে কল্পনা করেছিলাম। আর এখানে দুটি অক্ষ পরস্পর সমান্তরালভাবে অবস্থান করতেছে আর সেই সমান্তরাল অক্ষর জন্য দেখা যাবে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ভর কেন্দ্র, অর্থাৎ এই অক্ষের ভর কেন্দ্র এই সি এর জন্য একটা জড়তার ভ্রামক, সেটা হবে আই জি এবং এই অক্ষ থেকে লম্ব দূরত্ব এইচ দূরত্বে আরেকটি সমান্তরাল অক্ষ আছে জেড, এর অক্ষের যে জড়তার ভ্রামকের জন্য সেটি হবে এম এইচ স্কয়ার, এই লম্ব দূরত্বের জন্য এর সমষ্টির সমান। তাহলে মূল বিষয়টি দাঁড়ালো যে সমান্তরাল অক্ষের জন্য জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ও ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের জড়তার ভ্রামক আই জি এবং এর সমান্তরাল যে অক্ষ আছে সেই অক্ষের জড়তার ভ্রামক এম এইচ স্কয়ার লম্ব দূরত্বের জন্য তার সমষ্টির সমান হবে আই। এটি হচ্ছে মূলত সমান্তরাল অক্ষের উপপাদ্য। তাহলে আই ইকুয়াল টু এখান থেকে আমরা কি লিখতে পারবো, আই জি এটা হচ্ছে নিজ অক্ষের কেন্দ্রগামী দিয়ে গমনকারী রেখার জন্য জড়তার ভ্রামক এবং এম এইচ স্কয়ার হচ্ছে তার সমান্তরাল অক্ষের জন্য এইচ লম্ব দূরত্বের জন্য জড়তার ভ্রামক। আর এই আই জি এবং এম এইচ স্কয়ার এর জড়তার ভ্রামক সমষ্টি হবে আই, যেটি হচ্ছে মূলত সমান্তরাল অক্ষের উপপাদ্যের মূল প্রতিপাদ্য বিষয়। আশা করি এই সূত্র দুটিও তোমরা মনে রাখবে এবং এই পরীক্ষার জন্য এই দুটি সূত্র 1 এবং 2 এবং এই উপপাদ্য দুটি প্রয়োজন হয়, পরীক্ষায় জ্ঞানমূলকের জন্য আসে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। প্রয়োজনে আবার তোমরা এই আলোচনা দেখবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।